প্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগতম। আমি মেহফুজা জেসমিন, সিনিয়র শিক্ষক, বিকম সম্মান এমকম এমএড উচ্চতর প্রশিক্ষণ মালয়েশিয়া, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর, উত্তরা ইউনিভার্সিটির শিক্ষকদের সঙ্গে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আজ নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে 13টি অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায়টি ফিনান্সের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ের বিষয়বস্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, ছবিগুলোতে লক্ষ্য করো, 3টি ছবি রয়েছে, টাকা, ডলার, পেন। তুমি তোমার বন্ধুকে 1000 টাকা ধার দিলে, সে 1 বছর পর টাকাটা ফেরত দিবে। এক্ষেত্রে তুমি কি 1000 টাকার সাথে অতিরিক্ত কিছু টাকা নেবে? একটু চিন্তা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা অনুধাবন করে বুঝতে পারছো যে আসলে তুমি অতিরিক্ত টাকা নেবে কি না। যদি বিষয়বস্তু আমরা খেয়াল করি বাস্তবতার আলোকে, তাহলে আমার উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মেলে কিনা তুমি একটু খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে আমাদের তৃতীয় অধ্যায়ে যে বিষয়বস্তু রয়েছে সেখানে অর্থের সময় মূল্যের কথা বলেছে। অর্থাৎ তোমরা খেয়াল করলে যে আমরা কিছু অতিরিক্ত অর্থ গ্রহণ করি কিনা। অবশ্যই বিষয়টি খেয়াল করতে গেলে বুঝতে হবে যে এক সময়ের অর্থ আরেক সময় আমরা পাচ্ছি। তাহলে এই সময়ের উপর ভিত্তি করে অর্থের মূল্য আমরা বিবেচনা করি। আজকের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবো, অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক চিহ্নিত করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় অধ্যায়ের পুরো অধ্যায়টি মিলে এই বিষয়বস্তুগুলো আলোচনা করা রয়েছে। আমি তোমাদের এই অধ্যায়টিকে 2টি অংশে বিভক্ত করে প্রথম অংশে 4টি বিষয়ের উপর আলোচনা করব এবং দ্বিতীয় অংশে আরও কিছু বিষয় আছে সেটি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনুধাবন করতে বলেছিলাম যে অর্থের বেশি নিচ্ছি, তাহলে তোমরা কি মনে করো অর্থের সময় মূল্য রয়েছে কিনা? আমার উত্তরের সঙ্গে একটু মিলিয়ে নাও। অবশ্যই রয়েছে। এক্ষেত্রে তুমি 1000 টাকার সাথে অতিরিক্ত যে টাকা নেবে তাই অর্থের সময় মূল্য। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা যা চিন্তা করেছো তার সঙ্গে আমার উত্তরটি মিলে গেছে। তাহলে আমরা অর্থের সময় মূল্যের যে বিষয়বস্তুটি রয়েছে তা আমাদের অধ্যায় ভিত্তিক আমরা সামনের চ্যাপ্টার ধরে পৃষ্ঠা ধরে আমরা আলোচনা করব। খেয়াল করো, এখনকার 100 টাকা আর 10 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। অর্থের সময় মূল্যের এই ধারণা আমাদের দৈনন্দিন অধ্যয়নের প্রয়োজন। পাঠ্যপুস্তকের পুরাতন বইয়ের 32 পৃষ্ঠা এবং নতুন বইয়ের 30 পৃষ্ঠার তোমরা খেয়াল করলে বুঝতে পারবে ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়। অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান। এটাই অর্থের সময় মূল্যের ধারণা। অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার। মনে করো তুমি তোমার বন্ধুর কাছে 100 টাকা পাও, কিন্তু এই মত অবস্থায় সে বললো 100 টাকা এখন না পরিশোধ করে 1 বছর পরে পরিশোধ করবে। তাহলে অর্থের সময় বলে যে এখনকার 100 টাকার 1 বছর পরে 100 টাকা সময় মূল্য বহন করে না। তবে ধরা যাক সুদের হার 10%, অর্থাৎ তুমি যদি সোনালী ব্যাংকে টাকাটা জমা রাখতে তাহলে এর চেয়ে বেশি পেতে। তাহলে বোঝা যাচ্ছে এ থেকে অর্থের সময় মূল্যের গুরুত্ব রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই গুরুত্ব বিষয়টি যেহেতু বললাম, তাহলে গুরুত্বের সঙ্গে আমরা যে বিষয়টি খেয়াল করবো যে অর্থের সময় মূল্যকে আমরা
কেন গুরুত্ব দেবে, কোন কোন ক্ষেত্রে বিষয়টিকে আমরা গুরুত্ব হিসেবে বিবেচনা করতে পারি। খেয়াল করো, সুযোগ ব্যয়, প্রকল্প মূল্যায়ন, ঋণ গ্রহণ সিদ্ধান্ত ইত্যাদি ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব রয়েছে। প্রথম আমরা বললাম সুযোগ ব্যয়। হ্যাঁ, পাঠ্যপুস্তকে সুযোগ ব্যয় এই বিষয়টি সম্পর্কে কি বলা রয়েছে। সুযোগ ব্যয়, কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়, যাকে অর্থায়নে বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয়। সুতরাং অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয় পরিমাণ আমরা নির্ধারণ করতে পারি। উদাহরণস্বরূপ, তোমার এলাকায় জমির মূল্য 10 বছরের দ্বিগুণ হয়। পক্ষান্তরে সোনালী ব্যাংকে সঞ্চয় হিসেবে সুদের হার ধরা যাক 8%। জমি কিনলে সোনালী ব্যাংকে টাকা জমা রাখা যাবে না, তাই জমি ক্রয়ের সুযোগ ব্যয় এক্ষেত্রে 8%। এক্ষেত্রে আমরা এই অধ্যায়ের সূত্র 1 নং ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে জমি কেনা উচিত নাকি সোনালী ব্যাংকে টাকা জমা রাখা উচিত। এই ব্যাপারে একটি সহজ এবং মোটামুটি সঠিক রুলস হচ্ছে 72 নামে পরিচিত। টাকার দ্বিগুণ হলে 72কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়, আবার 72কে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। জমির মূল্য যেহেতু 10 বছরের দ্বিগুণ হয়, সুতরাং সুদের হার 72 অর্থাৎ 7.2%। সুতরাং জমি ক্রয় না করে সোনালী ব্যাংকে টাকা জমা রাখলে যুক্তিসঙ্গত হবে, আমরা দেখলাম। এখন আসো প্রকল্প মূল্যায়ন। প্রকল্প মূল্যায়নে কি বলা রয়েছে। দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। এই অধ্যায়ে আমরা জেনেছি টাকার বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান নয়। সুতরাং ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে না এনে আমরা দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন সিদ্ধান্ত নিতে পারি না। পরবর্তী অধ্যায়ে ক্যাপিটাল বাজেটিং করার সময় আমরা এই ধারণার বাস্তব প্রয়োগ দেখতে পারবো। এখন চলে আসো ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ঋণ গ্রহণ সিদ্ধান্তের ক্ষেত্রে কি বলা রয়েছে। ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়, যেমন 5 বছর মেয়াদি অথবা 8 বছর মেয়াদি ঋণের কিস্তি বিভিন্ন হবে। আবার স্বল্পমেয়াদীও হতে পারে, যেমন বার্ষিক, মাসিক ইত্যাদি। সেক্ষেত্রে কিস্তির পরিমাণ বিভিন্ন হয়। অর্থের সময় মূল্য নির্ণয় করে আমরা বিভিন্ন পরিমাণ ঋণের কিস্তি, বিভিন্ন মেয়াদি কিস্তি বের করতে পারি এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি যে কী ধরনের মেয়াদ, কীভাবে পরিশোধযোগ্য, কিস্তিতে কত টাকা ঋণ নেওয়া কারবারটির জন্য উপযুক্ত হবে। এ ধরনের পরিকল্পনার অভাবে অনেক কারবার দেউলিয়া হয়ে যায়, কারণ ঋণ গ্রহণের আগে পরিশোধ ক্ষমতা যাচাই করে তবে ঋণ নিতে হয়। তা মনে রাখতে হবে, ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক, পরিশোধে ব্যর্থ হলে কারবারটি দেউলিয়া হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অর্থের সময় মূল্যের গুরুত্ব 3টি বিষয়ের আলোকে আলোচনা করলাম। এখন চলে আসি যে অর্থের সময় মূল্যের সূত্র। অর্থের সময় মূল্যের সূত্রের ক্ষেত্রে দেখো পৃষ্ঠা নম্বর 31-এ বলা রয়েছে কি ভবিষ্যৎ মূল্য এবং বার্ষিক চক্রবৃদ্ধি। অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বলতে এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু এবং পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালুতে এখানে দেওয়া আছে, দেখো খেয়াল করো, বর্তমানে 100 টাকার 1 বছর পরের ভবিষ্যৎ মূল্য হবে কত, 110 টাকা। অর্থাৎ 100 × 1 + 0.10 টু দি পাওয়ার n, অর্থাৎ বছর গুণ করে আমরা যা পেয়েছি সেটা হচ্ছে 110 টাকা। আমরা বর্তমানের 100 টাকার 2 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে, 121 টাকা। খেয়াল করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য উপরোক্ত উদাহরণে যে প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে তাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। এখানে লক্ষণীয় যে 1 বছর পরে 100 টাকা ভবিষ্যৎ মূল্যের মধ্যে আসল 100 টাকা এবং সুদ হচ্ছে 10%, অর্থাৎ 10 টাকা। একইভাবে দ্বিতীয় বছর আরও 10 টাকা সুদ হলে দ্বিতীয় বছরে ভবিষ্যৎ মূল্য হওয়া উচিত 120 টাকা, কিন্তু দ্বিতীয় বছরে ভবিষ্যৎ মূল্য হয়েছে 121 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে বিষয়বস্তুটা আমরা যদি পরের পৃষ্ঠায় চলে যাই, 32 পৃষ্ঠায় চলে যাই, তাহলে দেখো 1 বছর পরের বর্তমান মূল্য কত দাঁড়াচ্ছে, 100 বাই হচ্ছে সুদের হার, অর্থাৎ 1 + সুদের হার টু দি পাওয়ার মেয়াদ দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে বর্তমান মূল্য 90.91 টাকা। তাহলে আমরা আলোচনায় চলে আসতে পারি বর্তমান মূল্য নির্ধারণের জন্য উপযুক্ত উদাহরণটি। উপরোক্ত উদাহরণটিতে বাট্টাকরণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে। বাট্টাকরণ পদ্ধতিতে ঠিক বিপরীতভাবে প্রতি বছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। তোমার বন্ধু যদি 1 বছর পর 100 টাকা দেয়, তবে ওই টাকার
বর্তমান মূল্য হবে 90.91 টাকা। সাধারণত সুদের হারের কারণে বর্তমান ভবিষ্যৎ মূল্যের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে। আমরা বেশ কয়েকটি উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে পরবর্তী স্লাইডগুলো আলোচনা করব। দেখো পরের স্লাইডে বিষয়টিতে কী রয়েছে, পরের স্লাইডটিতে বিষয়টিতে রয়েছে যে 10% হারে বর্তমানে 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত, অর্থাৎ এফভি। এফভি আমাদের নির্ণয় করতে গেলে পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এই সূত্রটি এখানে বলা রয়েছে। দেখো খেয়াল করো, এখানে 100 ইন্টু 1 প্লাস 1.10 টু দি পাওয়ার 5, যেটাকে 100 গুণন 1.610 গুণ করলে 161 টাকায় দাঁড়ায়। তাহলে বর্তমানে 100 টাকার যে মূল্য, সুদের হার 10% হলে 5 বছর পরে 161 টাকার সমান মূল্য বহন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সুদের হার 10% হলে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য কত দাঁড়াচ্ছে? ভবিষ্যৎ মূল্য যদি এফভি 100 টাকা আর সুদের হার যদি 10% হয়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বিষয়টিতে কি আনতে পারবো একটু খেয়াল করি যে আসলে ভবিষ্যৎ মূল্য, দেখো স্লাইডে চলে আসছে, হ্যাঁ পরের স্লাইডে তোমরা খেয়াল করো যে স্লাইডে চলে আসছে যে আমাদের যদি এফভি 100 টাকা হয় এবং সুদের হার যদি 10% এবং মেয়াদ যদি 5 বছর হয়, তাহলে বর্তমান মূল্য পিভি ইন্টু এফভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন ভাগ করলে দেখা যাচ্ছে 62.09 টাকা। আর এখানে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য প্রায় 62 টাকা। সুতরাং তোমার বন্ধু যদি 100 টাকা এখন পরিশোধ না করে 5 বছর পরে পরিশোধ করে, তাহলে বর্তমান মূল্য অনুযায়ী মেয়াদ ক্ষতি, তোমার ক্ষতি হয় 100 মাইনাস 62 সমান হচ্ছে 38 টাকা। সুদের হার 20% হলে পরের বছরের 100 টাকার বর্তমান মূল্য দাঁড়া হচ্ছে আমাদের 1.20 টু দি পাওয়ার 5, 40.187 টাকা। এখানে লক্ষণীয় যে সুদের হার 10% হতে 20% দ্বিগুণ, 5 বছরের হলেও 100 টাকার বর্তমান মূল্য 62 টাকা হতে কমে অর্ধেক হবে না। অর্থাৎ সুদের হারের অর্থের সময় মূল্যের হ্রাস বৃদ্ধির সম্পর্কটি সমানুপাতিক নয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সমানুপাতিক বিষয়টি খেয়াল করো যে 62 টাকা অর্ধেক হলে 31 টাকা, কিন্তু এখানে আসতেছে কত, 40.187, তাহলে বোঝা যাচ্ছে সমানুপাতিক নয়। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম পিভি এবং এফভি, এখান থেকে এসো আমরা একে একে খাতায় কিছু বিষয় লিখি। অর্থের সময় মূল্য বলতে কি বোঝায় এটি তোমরা অনুধাবন করে লিখো। অর্থের বর্তমান মূল্য বলতে কোনটিকে বোঝায় সেটি একটু চিন্তা করো এবং পাঠ্যপুস্তকের আলোকে বিষয়টি লেখার চেষ্টা করো। এখনকার 100 টাকা 1 বছর পরের 100 টাকা দুটো সমান মূল্য বহন করে না কেন, এবং চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলতে কি বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ্যপুস্তকে যদি তুমি বিষয়টি খেয়াল করো ধারাবাহিকভাবে, তাহলে তুমি এর উত্তরগুলো কিন্তু বের করতে পারবে এবং আমার উত্তরের সঙ্গে বিষয়গুলো মিলিয়ে নাও। সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে অর্থের সময় মূল্য বলা হচ্ছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, সুদ আসলকে সুদের হার দিয়ে ভাগ করলে বর্তমান মূল্য পাওয়া যায়। আমরা পূর্বের স্লাইডগুলোতে পেলাম। এখনকার 100 টাকা 1 বছর পরে 100 টাকা দুটো সময় মূল্য বহন করে না, কারণ সুদের হারের জন্য। তৃতীয় প্রশ্নের উত্তর। চতুর্থ প্রশ্নের উত্তর দেখো, প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরের আসল ধরে তার উপর সুদ ধার্য করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের উত্তরের সঙ্গে আমার উত্তরগুলো মিলে গেছে, এবং যেহেতু পাঠ্যপুস্তকের আলোকে বিষয়বস্তু আলোচনা হচ্ছে, তাহলে বিষয়বস্তুর মধ্যে তোমাদের জ্ঞান দক্ষতা মিলিয়ে নিবে। অর্থাৎ জ্ঞান দক্ষতা যদি এখানে তুমি মিলাও, তাহলে বিষয়বস্তুটা তোমার বোধগম্য হবে এবং পরবর্তী এমসিকিউ বা সিকিউ কোনো প্রশ্নের উত্তর হলে তুমি দিতে পারবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা এখন নির্ধারিত একটি কাজ নেই। আমরা এতক্ষণ যা শিখলাম তার আলোকে নির্ধারিত কাজ তোমাদের কাছে আমি দিচ্ছি। এটি যখন তোমাদের ধারাবাহিক মূল্যায়নের উপর নম্বর দেবো, তখন এই স্লাইডটি আমাদের সর্বশেষে যে এখানে আমি বিষয়বস্তু দিয়েছি তার আলোকেই ধারাবাহিক মূল্যায়ন করব আমি। দেখো, 1000 টাকার 10% হার সুদে বিভিন্ন সময় ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো, অর্থাৎ 5 বছর পরে, 7 বছর পরে এবং 15 বছর পরে। এখানে সুদের হার 10%, সময়টা আমি বিভিন্নভাবে তোমাদের এখানে 1, 2, 3 পয়েন্টে করিয়েছি। তোমরা এটি খাতায় করে রাখবে। আশা করি বিষয়বস্তুগুলো তোমাদের বোধগম্য হয়েছে। আমার দ্বিতীয় লেকচারে এর পরবর্তী অর্থাৎ 33 পৃষ্ঠা থেকে
এবং শেষ পৃষ্ঠা পর্যন্ত অনুশীলনী পর্যন্ত 38 পৃষ্ঠা পর্যন্ত আমি দ্বিতীয় লেকচারে তোমাদেরকে দেব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা একবারে লেকচারের শেষ পর্যায়ে এসে গেছি। একজন গুণী ব্যক্তির এখানে কথা আমি তোমাদের সামনে তুলে ধরছি। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো, হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না